ম্যাজিকের ধস 10 বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় বিজেপি প্রবলভাবে ঘুরে দাঁড়ালো কংগ্রেস পশ্চিমবঙ্গ তৃণমূলের। চতুর্থ ধাপে কাল 7 উপজেলায় ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম। বন্যার কারণে সিলেটের 9 কেন্দ্র অন্যত্র স্থানান্তর। বেনজিরের সম্পদের তথ্য আসছেই 10 জেলায় 2300 বিঘা জমির সন্ধান। ক্ষমতা অপব্যবহারের এই উদাহরণ নজিরবিহীন বলছে টিআইবি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ভারতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা লোকসভা নির্বাচন শেষে চলছে ফল ঘোষণা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটের মধ্যে। সবশেষ ফলাফলে দেখা গেছে 543 আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে 300 আসনে, বিপরীতে 224 আসনে এগিয়ে কংগ্রেসের ইন্ডিয়া জোট। এক ঝাঁক তারকা প্রার্থী সহ 8360 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। মোদির টানা তৃতীয়বার নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস, সে প্রশ্নের উত্তর মিলবে আজই। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। হ্যাট্রিক গড়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবশেষ ফলাফলও তাই জানান দিচ্ছে। এবারের জয়ের মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন মোদি। তবে লোকসভা নির্বাচনের ফলাফলে এককভাবে 400 আসন পাচ্ছেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি। সবশেষ পরিসংখ্যানও তাই বলছে। প্রশ্ন উঠেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মাধ্যমে সেই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেন মোদী। এই বাস্তবতায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট গঠন ছাড়া বিকল্প নেই দলটির নেতাকর্মীদের হাতে। অন্যদিকে দেশটির বিরোধী জোট ইন্ডিয়ারও সংখ্যাগরিষ্ঠতার আভাস মিলছে না, যে কারণে ভারতে এবার জোট সরকার গঠন ছাড়া কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিজেপির মুখপাত্র নালিন কোহলি বলেন, লোকসভায় কে কতটি আসনে বিজয়ী হবে চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত করতে হবে অপেক্ষা। বুথ ফেরত জরিপের সবকটিতেই পিছিয়ে ছিল কংগ্রেস, কিন্তু সব জরিপেই যেন জল ঢেলে দিয়েছে মঙ্গলবারের প্রাথমিক ফলাফলে কংগ্রেসের চমকে রীতিমতো কাঁপন ধরেছে মোদির শিবিরে। বিজেপির ঘাড়ে অনেকটা নিঃশ্বাস ফেলার মতো অবস্থা কংগ্রেসের। বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে আবারও চমক দেখালো মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার এই রাজ্যে 20টির বেশি নির্বাচনী সমাবেশ করে তৃণমূলের পতন ঘটাতে পারেনি বিজেপি, সিপিএম সহ সবগুলো দলেরই ভরাডুবি দেখা গেছে। আইন করে আমি অ্যাসেম্বলিতে পাশ করে লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যাবে না। দর্শক, লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। সবশেষ ফলাফল জানাতে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর কবির। লুৎফর, এই পর্যন্ত কতগুলো আসনের ফল মিলেছে? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল 8টা থেকে দেখতে পাচ্ছি যে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। সেই নির্বাচনের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়নি। বেশ কয়েকটি আসনে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সহ আরো অন্যান্য যারা আছেন তারা ইতিমধ্যে ফল পেয়েছেন। সেখানে তারা জয় পেয়েছেন। রাহুল গান্ধী যে দুটি আসনে যে দাঁড়িয়েছিলেন সেই দুটি আসনে ইতিমধ্যে তিনি জয়লাভ করেছেন। তার যে প্রতিদ্বন্দ্বী বিজেপি ছিলেন তিনি হেরে গিয়েছেন। তো আমরা সবশেষ কিছুক্ষণ আগে যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে পর্যালোচনা করে দেখতে পেয়েছি, সেখানে 300 আসন এনডিএ জোট পেয়েছে। কিছুক্ষণ আগে ছিল 302টি আসনে এগিয়ে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার সেটি কমে 298টি হয়ে যায়। বিপরীতে আমরা যদি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে দেখি, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, সেই ক্ষেত্রে তারা কিন্তু 2014-2019 সালের চেয়ে এবারে কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা দেখছি 228টি আসন সবশেষ আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া জোট পেয়েছে। আর সব মিলিয়ে আমরা বলতে পারি যে ইন্ডিয়া জোট একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে বিজেপিকে। এবং কংগ্রেস কতগুলো আসন জিতলো? পশ্চিমবঙ্গের কথা বলছিলাম আমরা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা দেখছেন আপনি? পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গের শুরু থেকে একটি সহিংসতা প্রবণ একটা জায়গা, কিন্তু আজকে এই পর্যন্ত আমরা কোনো ধরনের সহিংসতা দেখতে পাইনি। ভোটের ফলাফল যদি আমরা দেখি, এখন পর্যন্ত সবগুলো আসনেই কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সেখানে যদি বিপরীতে আপনি বিজেপিকে দেখেন, সেখানে কিন্তু তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। কিন্তু
মোদী যেভাবে প্রচারণা চালিয়েছিলেন এই রাজ্যটিতে প্রায় 20টিরও বেশি কিন্তু আপনার প্রচারণা চালিয়েছিলেন, এখানে খুব জোর দিয়েছিলেন, বাট সেটি কিন্তু খুব একটা কার্যকর আমরা ফলাফল দেখতে পাইনি এই আজকের এই ফলাফলে। এখন পর্যন্ত আমরা কংগ্রেসের ক্ষেত্রে দেখি, কংগ্রেস কিন্তু মাত্র 1টি আসন পেয়েছেন, আর সিপিএম এর ক্ষেত্রে দেখি 0 আসন পেয়েছে। সেই ক্ষেত্রে আমরা সবশেষ যেটি বলতে পারি যে তৃণমূল কংগ্রেসই খুব ভালো অবস্থানে রয়েছে এবং জয়ের দ্বার প্রান্তে। সেই সাথে জানতে চাই আপনার কাছে আরো, জোট সরকারের কাদের সঙ্গে জোট করতে হতে পারে মোদীকে, এবারে কি মনে করছেন? ধন্যবাদ। যে আসলে একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু আসলে বিজেপি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ বিজেপি মোদী সবসময় বলে আসছিলেন যে তারা একাই 400 আসনের বেশি পাবে, সেই অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তিনি জোর দিয়ে সবসময় বলেছেন যে আমরা 400 আসন পাবো, কিন্তু এখন আমরা সেটি দেখিনি। সেই ক্ষেত্রে বিজেপিকে এনডিএ জোট যেটি রয়েছে আপনার জোট গঠন ছাড়া সরকার গঠন কোনোভাবেই সম্ভব হবে না, এমনটি আমরা দেখতে পেয়েছি। জি লুৎফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, লোকসভা নির্বাচনের ফল নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর কবির। উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ কাল সকাল থেকে 7টি উপজেলায় বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএমে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স, ইভিএম সহ অন্যান্য সামগ্রীও। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং অফিসের কার্যালয় থেকে শুরু হয় ইভিএম, ব্যালট পেপার বক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ, যা বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এদিন দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। একে একে দেওয়া হয় 366টি ভোট কেন্দ্রের ব্যালট বক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম। তবে নির্বাচনের দিন ভোরে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার। ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও 3 উপজেলায় বুধবার হবে 4র্থ দফার ভোট গ্রহণ। এসব উপজেলা 361টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয় ভোটের সরঞ্জাম। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে ভোট গ্রহণ হবে ইভিএমে, তাই 55টি কেন্দ্রের 385টি বুথের জন্য পাঠানো হয় 523টি ইভিএম মেশিন। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব সরঞ্জাম পাঠানোর কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল যেহেতু ভোট হবে এবং আমরা মনে করি, আশা করছি যে আমাদের প্রত্যাশা যে খুবই সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং নিরপেক্ষভাবে ভোট হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। এদিকে যশোরের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। চিন্তায় বা বাধাবাধি না হয় সেই জন্য আমরা কালকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা মালামালগুলো নিতে এসেছি। মোটামুটি প্রস্তুতি ভালো, শৃঙ্খলিত। এ ধাপে 27 জেলার 60টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 251 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার 5144টি কেন্দ্রে একযোগে হবে 4র্থ ধাপের নির্বাচনের ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এই বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম। রংপুরে রফিক আছেন আমাদের সাথে। রফিক, নির্বাচনী সরঞ্জাম বিতরণের অগ্রগতি কতদূর, সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আগামীকাল রংপুরের যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাকে যদি আমি বলি যে রংপুরের বদরগঞ্জ এবং তারাগঞ্জ এই 2টি উপজেলায় 10টি বদরগঞ্জ এবং 5টি তারাগঞ্জ ইউনিয়নে এই 15টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা রয়েছে। এই 15টি একটি পৌরসভা, 10টি বদরগঞ্জে যে 10টি ইউনিয়ন এবং তারাগঞ্জে যে 5টি ইউনিয়ন, এই যে 15 এবং একটি পৌরসভায় 10টি মিলেই এখানে রয়েছে পুলিশের অতিরিক্ত টিম রয়েছে 10টি, বিজিবির সদস্য রয়েছে, বিজিবির যে 10 প্লাটুন সদস্য রয়েছে, এছাড়াও র্যাবের বিশেষ টহল রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে 10টি ইউনিয়ন বদরগঞ্জে রয়েছে, 5টি ইউনিয়ন তারাগঞ্জে রয়েছে, এই 10 আর 5 15টি এবং একটি পৌরসভা, এবং এই 15টি যে রয়েছে নির্বাচনী এরিয়ায়, এই নির্বাচনী এরিয়ায় রয়েছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট
ম্যাজিস্ট্রেট। এছাড়া আমি একটু যদি আপনাকে বলে রাখি যে বিকাল থেকে এই নির্বাচনী উপকরণ বিতরণ করা শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটি কেন্দ্রে একজন করে পুলিশ, একজন অস্ত্রধারী আনসার সদস্য এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মিলে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। আমি এখানকার নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি, র্যাবের পাশাপাশি পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ট্রাইকিং ফোর্স থাকবে। অর্থাৎ আগামীকাল সকাল থেকেই নির্বাচনের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাক্স এবং কালিসহ অন্যান্য যে উপকরণ, সেই উপকরণ সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের এই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 8 জন, একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী লড়ছেন। আমরা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন একটি উৎসবমুখর পরিবেশে, গ্রহণযোগ্য পূর্ণ পরিবেশ এবং যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে এমন নির্বাচন তারা উপহার দিতে চান। সে নিয়ে এই যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান, সব মিলিয়ে তারা সব আয়োজন শেষ করেছেন। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। কোথায় নেই বেনজিরের সম্পদ? দেশের প্রায় সব জেলাতেই তিনি সম্পদের পাহাড় গড়েছেন। একের পর এক বেরিয়ে আসছে তার নামে বেনামে সম্পত্তি। টিআরবি বলছে, নিজের ক্ষমতাধর পদকে ব্যবহার করে তিনি যা করেছেন তা অত্যন্ত উদ্বেগজনক। স্থলে কিংবা জলে, গ্রাম কিংবা শহর, কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ। এখন পর্যন্ত পাওয়া তথ্য, দেশের 10 জেলায় মিলেছে তার 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনের অভিযোগও। বেনজিরের সবচেয়ে বেশি জমি রয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোর করে সম্পত্তি নিয়ে তিনি সাভানা রিসোর্ট বানিয়েছেন। আসে বলছে কি এই জমি দাও, আমার এই জমির প্রয়োজন। ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে নাই, খালি আমার একটা কথা বলছে কি তুই ও জায়গা থাকতে পারবি না, ওতে চলে আয়। এই যে এই পাশে যে আপনার বিল্ডিংটা দেখতেছে, এই বিল্ডিংটা আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। উত্তরবঙ্গের নীলফামারী এবং ঠাকুরগাঁও রয়েছে তার প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নর্থ অ্যাগ্রো লিমিটেড মুরগির ফার্মে প্রথমে তার আংশিক শেয়ার থাকলেও পরে কৌশলে পুরো ফার্মই দখল করে নেন তিনি। আমরা যদি কিছু বলতে যাই আমাদেরকে যে কথা বললাম না যে জেল মামলা খাইতেই হবে, আমাদেরকে কোনো ভাব নাই। বেনজির ওদের আসছিল, ও উঠায় নেবে যাবে না, ও ফার্মগিরি করবে ও। আপনারা ওদের সাথে আমরা পারি না। কক্সবাজার এবং বান্দরবানেও রয়েছে তার বহু সম্পদ। বান্দরবনে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষকে ভয়ভীতি দেখিয়ে গহীন পাহাড়ে গড়েছেন রিসোর্ট, নির্মাণ করেছেন গরুর খামার। বেনজির নামে এক পুলিশ কর্মকর্তা কিনছে আর কি, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। পুলিশ বেনজির নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বেনজির দুটি সংস্থার প্রধান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে যা করেছেন তা ন্যাক্কারজনক এবং নজিরবিহীন। ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসেবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে মানে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন সারা দেশব্যাপী। তার কারণ তার কর্তৃত্ব কিন্তু সারা দেশেই ছিল, দুটি আইন প্রক্রিয়া সংস্থার প্রধান হিসেবে। অবশ্যই অত্যন্ত উৎকট বিভৎস একটা চিত্র। এদিকে গাজীপুর, মাদারীপুর এবং কিশোরগঞ্জেও বেনজিরের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার এত সম্পত্তি দেখে সাধারণ মানুষের অনেকেই বলছেন, তাহলে কি মঙ্গল গ্রহেও সম্পদ কিনেছেন বেনজির? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধানের দুর্নীতির বিষয়ে 14 দল বিব্রত নয় বলে জানিয়েছেন জোটের মুখপাত্র আমির হোসেন আমু। দুর্নীতির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইফতেখার রেজাকে সঙ্গে নিয়ে শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বসে 14 দলের নিয়মিত সভা। এতে জনগণের কষ্ট লাগবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান জোট নেতারা।
জোটের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, সাবেক সেনাপ্রধান এবং আইজিপির দুর্নীতির খবরে 14 দল বিব্রত নয়, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। ব্যক্তিগতভাবে কেউ যদি দুর্নীতি করে এই ধরনের কিছু করে এবং সেটা যদি ধরা পড়ে, তার জন্য আমাদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। যারা দোষী তারা ধরা পড়বে, তারা শাস্তি পাবে। এগুলি মামলা মকদ্দমার ব্যাপার, তদন্তের ব্যাপার। সরকারের পক্ষ থেকে তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, বিভিন্ন রকম পত্রপত্রিকা। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 14 দল সক্রিয় বলেও জানান তিনি। যে 14 দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক বলয়ের যে ষড়যন্ত্র, ঐক্যের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে 14 দল একটি আদর্শিক জোট। এটা কোনো চাওয়া পাওয়ার জোট নয়, এটা আদর্শিক জোট হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং সেই আদর্শ জোট হিসাবেই শেখ হাসিনার নেতৃত্বে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, বিএনপির মতো হাওয়া ভবন না থাকায় বর্তমান সরকারের সময়ে দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। বিভিন্ন দেশ প্রশংসা করলেও বিএনপি, জামাত এবং কিছু নামধারী বুদ্ধিজীবী সরকারের সমালোচনায় মুখর বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। বিশ্বের প্রযুক্তিপ্রেমী শিশু কিশোরদের মতো বাংলাদেশের শিশুরাও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সেই লক্ষ্যে শিশু কিশোরদের মেধা বিকাশের সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন সরকার প্রধান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। ভবনের আঙিনা ধন্য হয়েছে, সবাইকে আমি আবার স্বাগত জানাই। গণভবনে আসা শিশু কিশোরদের এভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আছেন তাদের সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। শিশুদের জন্য স্বল্প সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশের জনগণের ছিলেন, তাই 32 নম্বরের বাড়িটি জনগণের জন্যই উৎসর্গ করেছেন তিনি। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। শিশুরা বঙ্গবন্ধু কন্যার অন্তরেই আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় নানামুখী উদ্যোগ নিয়েছে তার সরকার। যত দূরেই থাকি না কেন, আমার এই ছোট্ট সোনামণিরা, তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটুকু আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের শিশুরাও পিছিয়ে থাকবে না। তাই সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। সুকান্তের কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে অংশীদার হতে চান তিনি। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। চাচাতো বোনকে বিয়ে করায় কাল হয়েছে ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের। মেনে নিতে না পেরেই শ্বশুর ও শ্যালক মিলে নৃশংসভাবে হত্যা করে তাকে। 3 জনকে গ্রেপ্তারের পর তাদের জবানবন্দিতেই উঠে আসে এমন নৃশংস ঘটনার বর্ণনা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যছবিতে আপন অপুর রিপোর্ট। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ গেল 9 মে ভালোবেসে গোপনে বিয়ে করেন চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে। আর এই বিয়েই কাল হয়েছে তার। শ্বশুর ও শ্যালকের হাতে খুন হন নৃশংসভাবে। হত্যাকারীদের গ্রেপ্তারের পর পুলিশের ভাষ্যে উঠে আসে সেই নৃশংস খুনের বর্ণনা সহ চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানায় 3 বছর আগে কানাডায় অধ্যয়নরত এক চিকিৎসক ছেলের সঙ্গে ইভার বিয়ে হয়। পরে ইভাকে দেশে রেখে কানাডায় যান তার স্বামী। এর মাঝে চাচাতো ভাই সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ইভা, করেন বিয়েও। এই বিয়েই মানতে না পেরে গত 16ই মে ইভাকে কানাডায় পাঠিয়ে দেয় তার পরিবার। আমরা জানতে পারি মূলত তার চাচা, তার নাম, যার নাম ইলিয়াস, উনি তাকে সৌরভকে হত্যা করে, এবং এখানে ইভা তার চাচাতো বোনের সাথে গত 9 মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয়, এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয়, এবং মেয়েটির ওই হাজবেন্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডিতে আছেন। গেল 1 জুন ইভার সাবেক শ্বশুরের সঙ্গে দেখা করতে ময়মনসিংহ আসেন সৌরভ। বিষয়টি জানতে পেরে ইভার বাবা ইলিয়াস আলী তার ছেলেকে দিয়ে সৌরভকে বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় শ্বশুর ইলিয়াস আলী ও শ্যালক ফারুক মিলে সৌরভের মাথায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে চাপাতে দিয়ে 4 খণ্ড করা হয় দেহ, যেন পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য থেতলে দেওয়া হয় হাতের আঙুলও। আমাদের ডিসিস্ট 1 তারিখে যখন ময়মনসিংহে আসে, তখন আসে মূলত সে আগের যে বিয়েটা, সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে, তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। লাশ গুমের জন্য গাঙ্গিনার পাড় থেকে কেনা হয় নতুন লাগেজ। সেই লাগেজে করেই মরদেহ নিয়ে ফেলা হয় সুতিয়া নদীতে। লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করা হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে। ঘটনার পর সোমবার রাতে ফারুককে ঢাকা থেকে এবং ইলিয়াসকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সৌরভের মরদেহ বহনকারী প্রাইভেট কার চালক আব্দুল হান্নানকেও। এর আগে গত 2রা মে ময়মনসিংহের ফুলতলা সেতুর নিচে সুতিয়া নদী থেকে ওমর ফারুক সৌরভের লাগেজবন্দি 4 খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ব্যাংকিং সেবায় 25 বছর পার করে 26 বছরে পদার্পণ করল শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। উপলক্ষে সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড রুমে এক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আখুন্দ। ব্যাংকের সম্মানিত পরিচালক বৃন্দের উপস্থিতিতে 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আখুন্দ একটি কেক কাটেন। অনুষ্ঠানে সকল স্পন্সর ও ডিরেক্টরদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিজ বক্তব্যে তিনি ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ব্যক্তি জীবনেও যথাযথভাবে শরিয়ার পথ অনুসরণ করার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক পরিবারের সকলকে আহ্বান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধিতে মহান আল্লাহ তাআলার কাছে রহমত ও বরকত কামনা করেন।